চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দুই প্রতিপক্ষ পাকিস্তান আর নিউজিল্যান্ড গতকাল লাহোরের নবনির্মিত গদ্দাফি স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। ওই পাকিস্তান নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে যে ট্রাই নেশন সিরিজটা রয়েছে ওই সিরিজেরই প্রথম ম্যাচে এই পাকিস্তান আর নিউজিল্যান্ড খেলতে নেমেছিল। তো ওইখানে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ওই মিচেল স্যান্টনার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পাকিস্তানের বোলিং ইনিংসের শুরুটা কিন্তু চমৎকার হয়েছিল। শাহিন শাহ আফ্রিদি ইনিংসের একদম ভেরি ফার্স্ট ওভারেই তুলে নিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ংয়ের উইকেটটা। মাত্র 4 রানেই নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটেছিল। এরপর সেকেন্ড উইকেটে উইলিয়ামসন আর রাচিন রবীন্দ্রর মধ্যে একটা 35 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, কিন্তু এই জুটিটাকেও খুব বেশি বড় করতে দিলেন না ওই পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ওই প্রথম পাওয়ার প্লের 10 ওভারের মধ্যেই তুলে নিলেন তিনি ওই ডেঞ্জারাস হতে চলে রাচিন রবীন্দ্রর উইকেটটা। মাত্র 25 রান করেই তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়েছিল, আর নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেছিল 2 উইকেটে 39। এরপর এই থার্ড উইকেটে উইলিয়ামসন আর ড্যারিয়েল মিচেলের মধ্যে একটা 95 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিটাই মূলত নিউজিল্যান্ডকে ওই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করিয়েছিল। উইলিয়ামসন উইকেটের এক পাশটা আগলে রেখে নিজের ইনিংসটাকে খুবই ধীরগতিতে এগোতে থাকছিলেন, অপরদিকে রান তোলার মূল কাজটাই করছিলেন এই ড্যারিয়েল মিচেল। পাকিস্তানের বোলারদের উপর দিয়ে একেবারে 4 ছক্কার ফুলজুরি ছুটিয়ে দিচ্ছিলেন বলা চলে। এরপর এই দুজনের হাত ধরে নিউজিল্যান্ডের স্কোরটা 100 রানের গন্ডি টপকায়। তারপর উইলিয়ামসন ওই 82 বলে নিজের 50টা কমপ্লিট করেছিলেন, কিন্তু 50 পাওয়ার সাথে সাথেই উইলিয়ামসন ওই জায়গায় নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন। মানে শাহিন শাহ আফ্রিদি তার মানে সেকেন্ড স্পেলে বল করতে আসে তিনি এই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের এই কেন উইলিয়ামসনের উইকেটটা তুলে নেয়, আর সাথে এই 95 রানের পার্টনারশিপটাকেও ভাঙন ধরান। তো তখন নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটে, আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই হারিস রফ অ্যাটাকে এসে তুলে নেয় ওই নিউজিল্যান্ডের উইকেট কিপার টম লেথামের উইকেটটা। তো পরপর 2 ওভারে 2 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তখন বেশ বেকায়দায় পড়ে গেছিল। এরপর ওই মানে ক্রিজে সেট হয়ে যাওয়া ড্যারিয়েল মিচেল আর নতুন ব্যাটিং করতে আসা গ্লেন ফিলিপসের মধ্যে একটা 65 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো ওই জায়গায় মানে গ্লেন ফিলিপস তিনি মানে ক্রিজে নতুন আসলেও মানে শুরুর থেকেই তিনি কিন্তু বেশ চালিয়ে খেলতে থাকছিলেন, আর অপরদিকে ওই ড্যারিয়েল মিচেল তিনি তো তার ওই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একেবারে ওই পাকিস্তানের বোলারদের উপর দিয়ে 4 ছক্কার ওই ফুলজুরি ছুটিয়ে দিচ্ছিলেন বলা চলে। এরপর তিনি খুব দ্রুতই নিজের 50টাও কমপ্লিট করে নিয়েছিলেন ওই জায়গায়। কিন্তু মানে নিউজিল্যান্ড যখন ওই স্লগ ওভারে তখন ঢুকবে, ওই 38 ওভার যখন রানিং চলছে, ওই ওভারের ফিফথ ডেলিভারিতে ওই গ্লেন ফিলিপস ওই জায়গায় নিজের উইকেটটা খোয়ান। 81 রান তিনি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন বলা চলে। তো এই জায়গায় নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন ঘটলো। এরপর 40 ওভার শেষেও নিউজিল্যান্ডের স্কোরটা ছিল 5 উইকেটে 207। তখন ওই মাইকেল ব্রেসওয়েল আর গ্লেন ফিলিপসের মধ্যে একটা ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে উঠেছিল 54 রানের মতো। 44 ওভার শেষেও নিউজিল্যান্ডের স্কোরটা ছিল কিন্তু 5 উইকেটে 232। এরপর মাইকেল ব্রেসওয়েলের উইকেটটা ওই জায়গায় তুলে নেয় ওই একদম মানে লাস্ট স্পেলে বোলিং করতে আসা শাহিন শাহ আফ্রিদি। তিনি 3টা ব্রেক থ্রু এদিন দিয়েছেন, শুরুর দিকে চমৎকার বোলিং করেছিলেন বলা চলে। কিন্তু ওই মাইকেল ব্রেসওয়েল আউট হয়ে যাওয়ার পরই বলতে গেলে পাকিস্তানের কপালে একবারে শনি নেমে আসে। তখনও আর কি নিজের 50 দেখা পায়নি গ্লেন ফিলিপস। ওই 47 নাম্বার ওভারে গিয়ে নিজের আর কি 50টা কমপ্লিট করেছিলেন 55 বলে। কিন্তু এরপর ওই মানে নিউজিল্যান্ডের ইনিংসের শেষ 3 ওভারে নিউজিল্যান্ড কত তুলেছে জানেন? 59টা রান। তার মধ্যে পার্টিকুলারলি লাস্ট ওভারে শাহিন শাহ আফ্রিদিকে 2টা চার 2টা ছক্কার বিনিময়ে তুলেছেন 25টা রান। ওই জায়গায় ওই যে বললাম 55 বলে মানে 50 পেয়েছিলেন গ্লেন ফিলিপস, তার শেষ 19টা বল ফেস করে তিনি ওই জায়গায় করেছেন 56 রান, সাথে একদম মানে শেষের দিকে গিয়ে নিজের সেঞ্চুরিটাও তুলে নিয়েছিলেন। 74 বলে 106 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন। আর ওই মাইকেল ব্রেসওয়েল আউট হয়ে যাওয়ার পর সপ্তম উইকেটে মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে 76 রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই গ্লেন ফিলিপস মাত্র 26 বলে। এই 76 রানের মধ্যে একাই 62 করেছেন গ্লেন ফিলিপস। তাহলে ভাবুন ওই ব্রেসওয়েলের উইকেটটা চলে যাওয়ার পর গ্লেন ফিলিপস কি মানে বিধ্বংসী মানে মেজাজ মানে তার উপর ভর করেছিল, কি বিস্ট মোডে তিনি চলে গেছিলেন যে পাকিস্তানের বোলারদের নিয়ে পুরো ছিনিমিনি খেলে দিয়েছেন। ওই শাহিন শাহ আফ্রিদির কথা বলছিলাম, শুরুর দিকে দারুণ বোলিং করেছিলেন। প্রথম 7 ওভারে তিনি 33 রান দিয়ে 2 উইকেট পেয়েছিলেন, কিন্তু লাস্ট 3 ওভারে তিনি কত কনসিড করেছেন জানেন? 55 রান। মাত্র ওই একটা উইকেট পেয়েছেন মাইকেল ব্রেসওয়েলের, আর তার মধ্যে শেষ ওভারে তো তিনি দিয়ে দিয়েছেন 25টা রান। তো ওই জায়গায় নিউজিল্যান্ডের স্কোরটা যেখানে অনায়াসেই 270 থেকে 80-র মধ্যে আটকে যেতে পারতো, সেখানেই ওই গ্লেন ফিলিপসের অতিমানবীয় ব্যাটিংয়ে তারা নিজেদের স্কোরটাকে নিয়ে গেল শেষমেশ 6 উইকেটে 330-এ। তো যতই পাকিস্তান নিজেদের ঘরের মাঠে খেলুক, নিজেদের ওই চেনা পরিবেশে খেলুক না কেন, 331 চেস করাটা কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যথেষ্ট কঠিন। কিন্তু পাকিস্তানের ইনিংসের শুরুটা চমৎকার হয়েছিল। বাবর আজম আর ফখর জামান ওপেন করতে নেমেছিলেন, তারা কিন্তু ওপেনিং পার্টনারশিপে 52 রান তুলেও ফেলেছিল। কিন্তু ওই প্রথম পাওয়ার প্লের একদম লাস্ট ডেলিভারিতে ওই বাবর আজমের উইকেটটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। তো বাবর আজম 10 রান করেছিলেন ঠিকই, তিনি মূলত ওই অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন, রান তোলার মূল কাজটাই করছিলেন ওই ফখর জামান। এরপর সেকেন্ড উইকেটে ওই 3 নম্বরে ব্যাটিং করতে নামা কামরান গুলাম আর ফখর জামানের মধ্যেও একটা 51 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। এখানেও ঠিক ওই অলমোস্ট ব্যাপারটা তাই, কামরান গুলাম মানে ওই মানে উইকেটের এক পাশ আগলে রাখার কাজটা করছিলেন।
একটা দুটো বাউন্ডারি তিনি ওই জায়গায় মেরেছিলেন, কিন্তু মেন অ্যাটাক করার কাজটা করছিলেন ওই ফখর জামান। ফখর জামান তার মধ্যে নিজের 50টাও কমপ্লিট করে নিয়েছিলেন খুবই দ্রুত হারে। তো এরপর ওই ফখর জামান আর এই কামরান গুলামের পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পর রিজওয়ান তখন ক্রিজে আসেন। তো রিজওয়ান এই টিমের ক্যাপ্টেন, তার উপর আর কি অনেক ভরসা ছিল টিম ম্যানেজমেন্টের, কিন্তু ওই মানে ভরসার প্রতিদান তিনি প্রথম ম্যাচে দিতে ব্যর্থ হলেন। মাত্র 3 রান করলেন আর তার উইকেটটা তুলে নিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনারি। মাত্র 3 রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। আর এরপর পাকিস্তান আরও বেকায়দায় পড়ে গেল যখন তার ভেরি নেক্সট ওভারই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ফখর জামান তার উইকেটটা হারায়, তাও আবার ওই পার্ট টাইম স্পিনার গ্লেন ফিলিপসের কাছে। 84 রান তখন ফখর জামান করে ফেলেছিলেন, প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছিলেন। আর যখন পাকিস্তানের নাকি দলগত রান ছিল 119-এর মধ্যেই তিনি তখন করে ফেলেছিলেন 84 রান। তাহলে ভাবুন কতটা কন্ট্রিবিউট করছিলেন ওই ফখর জামান। এরপর পঞ্চম উইকেটে ওই সালমান আলী আগা আর তাইয়ুব তাহিরের মধ্যে একটা ওই 53 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটা কিন্তু পাকিস্তানকে তখন ধীরে ধীরে ম্যাচে কামব্যাক করাচ্ছিল, কিন্তু ওই জায়গায় তাইয়ুব তাহির নিজের উইকেটটা খুইয়ে দিয়ে পাকিস্তানকে তখন আরও বেশি আর কি চাপে ফেলে দিলেন। 5 উইকেটে তাদের স্কোরটা হয়ে গেল 172। এরপর ষষ্ঠ উইকেটে খুসদিল শাহ আর সালমান আলী আঘার মধ্যেও একটা কিন্তু 30 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল, 30 বা 33 রানের মতো এইরকম। তো ওই জায়গায় তো মানে তাদের পার্টনারশিপটা চলাকালীনও কিন্তু সব কিছু পাকিস্তানের পক্ষেই যাচ্ছিল। তখনও কিন্তু ম্যাচে মানে পাকিস্তানের বেশ ভালো মতো একটা চান্স ছিল, কিন্তু ওই জায়গায় ওই 39 নম্বর ওভারে ওই মানে খুসদিল শাহ নিজের উইকেটটা হারান। আর তারপর 40 নম্বর ওভারে একদম ফার্স্ট ডেলিভারিতেই ওই মানে ক্রিজে তখন পুরোপুরি সেট হয়ে যাওয়া 40 রান করা ওই মানে সালমান আলী আঘাও নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন। তো মানে 40 ওভার শেষে পাকিস্তানের স্কোরটা হয়ে গেল তখন 7 উইকেটে 208। মানে ওই 38 নম্বর ওভার পর্যন্ত বলছিলাম সব কিছু ঠিকঠাক ছিল, পার্টনারশিপও একটা ধীরে ধীরে গড়ে উঠেছিল, কিন্তু ওই 39 আর 40 নম্বর ওভারে 2 সেট ব্যাটারকে হারিয়ে পাকিস্তান তখন মানে পুরোপুরি বলতে গেলে অলমোস্ট প্রায় ম্যাচ থেকে ছিটকেই গেছে। এরপর তাদের মধ্যে সেইভাবে আর কোনো বড় পার্টনারশিপও হয়নি, আর তো পার্টনারশিপ করার মতো তো কেউ ছিল না। শেষের দিকে ওই টেল এন্ডার ব্যাটাররাই ছিল, কিন্তু শাহিন শাহ আফ্রিদিও বড় ইনিংস ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন। ওই 9th উইকেটে নাসিম শাহ আর আবরার আহমেদের মধ্যে একটা 30 রানের পার্টনারশিপ হয়েছিল ঠিকই, কিন্তু সেটা পাকিস্তানের এই 331 রান চেস করে জেতার মতো গুড এনাফ একেবারেই ছিল না। তো যার ফলে পাকিস্তানকে অল আউট হয়ে যেতে হলো মাত্র 252 রানই। ফলে 78 রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ড এই ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচে জয় পেল। একেবারে পাকিস্তানকে বলতে গেলে তারা টোটালি এই জায়গায় আউটপ্লেট করে দিয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু এই ম্যাচে অনেকগুলো। প্রথম থেকে যদি আমরা কাউন্ট করি, ওই উইলিয়ামসন আর ওই মানে ড্যারিয়েল মিচেলের মধ্যে থার্ড উইকেটে যে 95 রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল, ওইটাই তো মূলত বলতে গেলে নিউজিল্যান্ডকে ওই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করেছিল। ডেফিনেটলি ওটাকে আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা পাকিস্তানের ওই ইনিংসের ওই যখন আর কি ওই মানে রিজওয়ান আর ফখর জামানের উইকেটটা পরপর 2 ওভারে যখন 2 উইকেট চলে গেল, খুবই গুরুত্বপূর্ণ উইকেট ছিল পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে, যখন তারা 331-এর মতো এত বড় রান চেস করছিল। তো এই মানে পরপর 2 ওভারে 2 উইকেট চলে যাওয়াটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা ওই 39 আর 40 নাম্বার ওভারে, যেটা আমি একটু আগেও রিপিট করলাম, ওই খুসদিল শাহ আর ওই জায়গায় সালমান আলী আঘা, এরাও কিন্তু তখন পুরোপুরি সেট হয়ে গেছিলো ক্রিজে। এরা আরেক কয়েক ওভার টিকে গেলে কিন্তু পাকিস্তানকে ওই জায়গা থেকে ম্যাচটা বের করে দিলেও দিতে পারতো। তো ওই পরপর 2 ওভারে 2 উইকেট হারিয়ে ওই মানে যখন পাকিস্তান ওই জায়গায় আর কি 7 উইকেটেও 208 হয়ে গেল 40 ওভারে। তো এই পরপর 2 ওভারে 2 উইকেট চলে যাওয়াটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচে যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? গ্লেন ফিলিপসের ওই অতিমানবীয় বিধ্বংসী ইনিংসটা, পার্টিকুলারলি তার লাস্ট 3 ওভারের ব্যাটিংটা। লাস্ট 3 ওভারে তিনি ওই জায়গায় নিউজিল্যান্ডের জন্য কালেক্ট করে এনেছেন 59টা রান। এইখানেই তো বলতে গেলে সব হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেছিলো। আর লাস্ট 6 ওভারের যদি হিসাব করি, তারা ওই জায়গায় তুলে ফেলেছিল 98টা রান। তো পার্টিকুলারলি ওই মানে মাইকেল ব্রেসওয়েল আউট হয়ে যাওয়ার পরই যখন গ্লেন ফিলিপস নিজের রুদ্রমূর্তি ধারণ করেছিল, ওই লাস্ট 3 ওভারে 59 রানটাকেই আর কি মনে করি আমি এই মানে প্রথম ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?